আমি আজকে শিরোনামটা যে দিয়েছি, ভারত কি বাংলাদেশকে 20% দখল করে নিবে, এটা বেঁচে গেছে বাংলাদেশের মানুষ। যারা আপনারা মনে করেন যে ভারত বোধহয় ডরে আসলে, তা না, তার কিছু নিজস্ব নীতি আছে। মধ্যপ্রাচ্যে অনেকে ভাবতো, বাংলাদেশের বাঙ্গরা ভাবতেছে না ভারত গেল গেল, আরে ভারত যাবে না মধ্যপ্রাচ্যে যাবে, দেখতে থাকো সোনার চানেরা। দেশ দখলের মহড়া চলছে। যেভাবে দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যেভাবে এক দেশ আরেক দেশকে আক্রমণ করে চলছে, তাতে সন্দেহ হয় 2026 সাল এবং 2027 সাল সারা পৃথিবীতেই খুব, মানে জ্যোতিষদের ভাষায় বললে খুব খারাপ অবস্থানে যাবে। রাহু কেতুতে ভর করবে। তার শুরুতেই এই নতুন 2026 শুরুতেই ঘটে গেল যে ল্যাটিন আমেরিকার একজন প্রেসিডেন্টকে জিন্দা ধরে নিয়ে গেল। যদিও অনেকে এখন মিছিল মিটিং সেখানকার প্রতিবাদ দেখাচ্ছে, এগুলো বাজে কথা। আপনার বাবাকে ঘর থেকে তুলে নিয়ে গেছে, এখন আপনি বাইরে এসে চিকরি করতেছেন, এটা হাস্যকর ব্যাপার। এটা করা না করার সমান। আগে কি করেছিলেন সে প্রতিবাদ, এর চাইতে ন্যাক্কারজনক। এর আগে একবার জেনারেল নরিয়াগা নাকি কি যেন পানামার কাকে ধরে নিয়ে গেছিল, ভুলে গেছি এখন। আমেরিকার এভাবে তুলে নেওয়ার ইতিহাস আছে। আর ইসরায়েলের তার শত্রুদের দেশে তো দূরের কথা, আশেপাশের দেশ তো দূরের কথা, বহু দূরের দেশেও লুকিয়ে থাকলে আমরা তাদের ধরে এনে মেরে ফেলতে দেখেছি। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমি বাংলাদেশ ভারত প্রসঙ্গে কথা বলতে যাচ্ছি। সাইপ্রাস নামের যে ছোট্ট একটি দেশ আছে, তার কিন্তু 80% খ্রিস্টান, 20% মুসলমান। আপনারা কি জানেন সে 20% তুরস্ক দখল করে নিয়েছে? তার দখলের উৎস কি, দলিল কি? অনেকেই বলে দেশ দখল, ভারতের কাশ্মীর এত লম্বা লম্বা কথা বলে। তুরস্ক যে সাইপ্রাসের 20% দখল করে রাখছে, আপনারা জানেন? জানেন না? সেই খবর রাখেনও না। না রাখার কারণ হলো, রাখতে চানও না, কারণ হচ্ছে ওটা তুরস্ক দখল করছে তো জায়েজ। ভারত যদি কারো, এই যে মনে করেন বাংলাদেশের 10,000 একর ভূমি ভারতের ভূমি, মানে পশ্চিমবঙ্গের যে মানচিত্র কিন্তু পাল্টে গেছে, অর্থাৎ ভারতের মানচিত্র পাল্টে গেছে। বাংলাদেশকে ছিটমহল বিনিময় করতে গিয়ে, বাংলাদেশের সাথে ছিটমহল বিনিময়ের সময় যদি বাংলাদেশের 10,000 কিলোমিটার, 10,000 একর যদি চলে যেত ভারতের মধ্যে, তাহলে বাংলাদেশে দেখতে না তখন কি শুরু হয়ে যেত আন্দোলন। কেউ বসে থাকতো না। সিংকুমাম, মিঙ্কুমাম, মধ্যবাম, সদ্যবাম, বিএনপি, এমনকি আওয়ামী লীগের লোক, অপ্রিয় আওয়ামী লীগের লোক একেবারে প্রতিবাদে মুখর হয়েছে। 10,000 একর চলে গেছে ভারতের মধ্যে, কিন্তু বাংলাদেশ নিয়ে এসেছে, এটা নিয়ে টু শব্দটি নাই। ঠিক যেমন আমরা এতদিন জানতাম যে ভারত আমাদের সব সুবিধা না দিয়ে উল্টো ভারত সব সুবিধা নিয়ে নিছে, কিন্তু ইউনূস সরকার, এই বট বাহিনীর জামাতের সরকার, ইউনূসের সরকার, এনজিওগ্রাম সরকার, আদম ব্যাপারীর সরকার ক্ষমতায় আসার পর জানলাম ভারত আমাদের সুবিধা দিয়েই গেছে। আমরা এও জানলাম যে দিল্লি থেকে কম টাকায়, মানে কম টাকা দিয়ে আমাদের মাল রপ্তানি করা হতো, কিন্তু আমরা কি জানি 25 বছরের গোলামি চুক্তি, ভারত বাংলাদেশের সবকিছু খেয়ে ফেলেছে, বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে গেছে, এগুলো আমরা খুব জানি, আসল ঘটনা জানি না। তেমনি আর ওটা তো সাইপ্রাস, তাও আবার করেছে কি তুরস্ক দখল করে রেখেছে 20% এরিয়া সাইপ্রাসের। যুক্তি কি জানেন? সেইখানে মুসলমান বাস করে। সাইপ্রাস কিন্তু মুসলমানদের বিরুদ্ধে এমন কিছু করে নাই। সাইপ্রাসে কিন্তু ওই 20% মুসলমানের উপর নির্যাতন করে নাই। সেইখানে কিন্তু খোকন দাস, দীপু দাসের মতো মানুষ, সংখ্যালঘুদের জ্বালিয়ে পুড়িয়ে দেয় নাই। দিয়েছিল কি দেয় নাই? তারপরও শুধু একটাই তার দলিল, এই তুরস্কের মহান ডিজিটাল খলিফা, ঠিক আছে, মানে যে সেই তুরস্কের খলিফা যে এরদোগান, যে ইসরায়েলের নেসেটে গিয়ে সে ভাষণ দিয়ে এসেছিল, তারপরও সে মহান খলিফা। এখনো তার সাথে যে প্রীতি, গভীর প্রীতি তুরস্কের সাথে ইসরায়েলের, এটা আপনাকে বুঝাইতে পারবো না। যেমন 25 বছর আগে আমি যখন বলেছিলাম সৌদি আরবের সাথে ইসরায়েলের গাইটে প্রীতি আছে, আমার এলাকার লোক দৌড়াইছে, পেটাইছে, কাফের মুরতাদ বলছে। এখন কেমন লাগে? যা বলছিলাম তা সত্য কিনা, সত্য হয়েছে কিনা? হয়েছে। তেমনি বলে রাখছি, তুরস্কের সাথে, এর দোকানের সাথে ইসরায়েলের খুব ভালো সম্পর্ক ছিল। হঠাৎ করে একটু, আপনারা যে নাটক দেখতেছেন, নাটক ফাটক কিছুই না, এগুলো কিছুই না। দিন যত যাবে তত পরিষ্কার হবে। যাই হোক, সেটা অন্য বিষয়।
তুরস্ক কিন্তু সাইপ্রাসের 20% দখল করেছে। শুধুমাত্র একটাই লজিক, যে তুরস্কে সাইপ্রাসে 20% মুসলমান আছে, ওই 20% সে দখল করে নিয়েছে। সেখানে কিন্তু নির্যাতিত হয় নাই, নিপীড়িত হয় নাই। সেখানে মুসলমানদের কিন্তু রোজাতে বাধা দেওয়া হয় নাই। যেমন পূজা আসলে, যেমন পূজা আসার আগে আমরা জানি যে মূর্তি ভাঙা শুরু হলেই মনে করি পূজা আসতেছে। সেখানে কিন্তু মসজিদ ভাঙে নাই, মাদ্রাসা ভাঙে নাই, কোনো কোনো মৌলবীকে দাড়ি কাটায় নাই। কিন্তু তুরস্ক চালায় গিয়ে ওটা দখল করে নিয়েছে। কারণ কি? কারণ ওখানে 20% মুসলমান। আমি আজকে শিরোনামটা যে দিয়েছি, ভারত কি বাংলাদেশকে 20% দখল করে নেবে, কেন বললাম কথাটা? শিরোনাম মিলাইলাম, ইতিহাস মিলিয়ে দিলাম। বাংলাদেশের ভাগ্য ভালো যে শক্তিশালী একটি রাষ্ট্র কিন্তু নিরীহ, এই জন্য বেঁচে গেছে। তা না হলে ভারতে তখন যেভাবে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে, 71 নিত অথবা এখনো নিয়ে নিতে পারে, যে এখানে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে, তারা তাদের জন্য আলাদা দেশ চায়, বা সে তার ক্যাপচার করে 20% সে আলাদা নিয়ে নিবে, বলবে যে এখানে সংখ্যালঘু হিন্দুরা থাকবে, নিয়ে নিতে পারে। কিন্তু ভারত তা করে নাই তুরস্কের মতো। কিন্তু তুরস্কটা কিন্তু জায়েজ হয়ে গেছে, তুরস্কটা জায়েজ, এটা নিয়ে কেউ কথা বলে না। আমি চিন্তা করতেছি এটা দখলে নিবে কিনা। ভারত নিবে না, কারণ ভারত দুইটা কারণে নিবে না। একটা হলো ভারত কখনোই অন্য রাষ্ট্রকে আক্রমণ করে না, কারণ তার নিজেকে সে সামলাইতে পারে না। বরং ভারতকে শত শত বছর গোলাম রেখেছে, ভারতের সভ্যতা সংস্কৃতি ধ্বংস করেছে, ভারতের মানুষকে হত্যা করেছে, গনিমতের মাল বানিয়েছে। কিন্তু ভারত উল্টো কারো দেশ দখল করতে যায়নি। এটা ভারতের যোগ্যতা নাকি অযোগ্যতা, উদারতা নাকি দুর্বলতা, সেটা গবেষণার বিষয়, নাকি তার ব্যর্থতা, এটা গবেষণার বিষয়। আমি মনে করিয়ে দিলাম, তুরস্ক যেমন সাইপ্রাসকে 20% মুসলমান থাকার জন্য দখল করে নিয়েছে, তেমনি যদি এখন সংখ্যালঘু নির্যাতনের কারণে দখল করে নিয়ে নেয়, কি করতে পারবেন? এই যে এত লাফালাফি কুদাকুদি করতেছেন বাংলাদেশে, আপনারা এত লাফালাফি কুদাকুদি আপনারা করতেছেন ভারতের বিরুদ্ধে। ভারত দুইটা কারণে বাংলাদেশ আক্রমণ করে না, প্রথমত তিনটা কারণে। প্রথমত, বাংলাদেশ সৃষ্টিতে সহযোগিতা করেছে। দ্বিতীয়ত, ভারতের কূটনীতি এরকম না যে পররাষ্ট্র দখল করে। আরেকটা কারণ আছে ধর্মীয় ঐতিহ্য, সেটা হচ্ছে সে চক্রব্যূহ ভেদ করবে না। কারণ আপনারা মহাভারতের দেখেছেন, সেই চক্রবুদ্ধ ভেদ করতে গিয়ে অভিমন্যু কিভাবে মারা পড়েছে। আর অভিমন্যু সেখানে ছিল যদিও নাবালক, ভারত কিন্তু সাবালক। তাই ভারত বাংলাদেশে এই চক্রে ঢুকবে না। আমি আবারও বলছি যে ভারত বাংলাদেশের কপাল ভালো, ভারতের মতো একটি নিরীহ শক্তিশালী প্রতিবেশী পেয়েছে। তুরস্কের মতো যদি হইতো, এতক্ষণ চালাইয়া বাংলাদেশের 20%, মানে ঠিক যতগুলো, মানে 1% না, মানে 10% যদি আপনি ধরেন, 1 কোটি 1.5 কোটি হিন্দুদের জন্য এতক্ষণ সে জায়গা দখল করে নিত। এটা বেঁচে গেছে বাংলাদেশের মানুষ। যারা আপনারা মনে করেন যে ভারত বোধহয় ডরে, আসলে তা না, তার কিছু নিজস্ব নীতি আছে। আর অন্যান্য বিশ্ব চাচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশ চাচ্ছে, যারা এই উপমহাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, তারা চাচ্ছে ভারত যুদ্ধে জড়িয়ে পড়ুক। কিন্তু ভারত যুদ্ধে জড়াবে না তো সহজে। আমি বহু আগে বলেছিলাম, যখন আফগানিস্তানে আমেরিকান সৈন্য ছিল, তখনই বলেছিলাম যে আফগানিস্তান থেকে যদি কখনো আমেরিকান সৈন্য সরে যায়, তখন এই যুদ্ধটা, এই যুদ্ধের দামামা, এই সন্ত্রাস, এই ধর্মান্ধতা, এগুলো চলে আসবে বাংলাদেশে, দক্ষিণ এশিয়ার বাংলাদেশে চলে আসবে। কারণ পাকিস্তান শেষ, আফগানিস্তান শেষ, শ্রীলঙ্কা শেষ, আসবে কোথায়? বাংলাদেশ। তাছাড়া তার জায়গা নাই। কারণ যেখানে মুসলমান বেশি, সেখানেই তো দীর্ঘমেয়াদী সন্ত্রাস, পৃষ্ঠপোষকতা করা যায়, এবং তারা নামে মাঠে। অন্য জাতিকে তোমরা, সম্প্রদায়কে তোমরা নামাতে পারবেন না। আপনি তো হিন্দুদের দিয়ে সন্ত্রাস করাতে পারবেন না। তারা ভয়েই না আসুক, আর নীতিগত কারণেই না আসুক, তারা আসবে না, তারা আসবেই না। তাদের দিয়ে আপনি করাইতে পারবেন না। এই যে বাংলাদেশে এত সংখ্যালঘু নির্যাতন হয়, কোন হিন্দুটা আত্মঘাতী হয়ে বাংলাদেশের মানুষের উপরে আশ্রয় পড়েছে? পড়ে নাই। না পড়াতে চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে আটকে রাখছেন, এরা জানে যে এইখানে যদি একটা বাংলাদেশে যদি কোনো হিন্দু সরাসরি দাঁড়িয়ে যায়, তাহলে তাদের পুরো সম্প্রদায়কে ধ্বংস করে দেবে। এটা তারা জানে। এটাও তারা জানে যে বাংলাদেশের মুসলমানরা কত অ্যাগ্রেসিভ, দলমত সব এক হয়ে যাবে, তখন দলমত সব নির্বিশেষে এক হয়ে যাবে হিন্দু ধ্বংসের জন্য। সেই জন্য তারা আসে না। এছাড়াও হিন্দুরা অনেকটা, মনে সন্দেহ নাই, বাংলাদেশের সনাতনীর অনেকটা ভীতু। যেটা আমি বারবার বলেছি, এদের হাতে যদি আপনি চাকু তুলে দেন, এরা চাকু ফেলে আপনার সাথে পাঁচটি কুস্তাকুস্তি লড়া শুরু করে দেবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। অনেকে হয়তো দাবি করবেন এদের দীর্ঘদিন নির্যাতিত, নিপীড়ন করার কারণে এটা হয়েছে। ইসরায়েলকে তো 4000 বছর যাবৎ নিপীড়ন করে, ইসরায়েল তো বসে নাই।
ইসরায়েল বসে আছে, ইসরায়েল তো একটা সোজা করে ফেলায়, তার মতো সোজা করে ফেলায় তার সাথে লাগার সাথে সাথে। এমনকি আমেরিকার মিত্র দেশ একটু তোয়াক্কা করে নাই কাতারকে সেখানে হলো, এমনকি শেষ মুহূর্তে আরেক আমেরিকার মিত্র দেশ তুরস্ককে ফালা ফালা করে ফেলবে। নিশ্চিত থাকেন, আমি ভবিষ্যৎবাণী করলে আপনারা তো প্রথমে বিশ্বাস করেন না, হাসাহাসি করেন, দেখেন তো এগুলো মিলতেছে কিনা। বলেছিলাম ইরান যাবে খরচের খাতায়, পাকিস্তান যাবে, দেখতে থাকেন এগুলো চলে যাবে। অনেকে বলছেন ইরানে তো কিছু হয় না, বাধা আছে কি ভাই? শুধু ইরান না, আরেকটা ভবিষ্যৎবাণী করে মধ্যপ্রাচ্য আবার তছনছ হয়ে যাবে। মধ্যপ্রাচ্য অনেকে ভাবতো, বাংলাদেশের বাঙ্গরা ভাবতেছে না ভারত গেল গেল, আরে ভারত যাবে না মধ্যপ্রাচ্যে যাবে, দেখতে থাকো সোনার চানেরা। আমি বলে দিলাম, মধ্যপ্রাচ্যের মুসলমানদের কপালে খুব খারাপ আছে, এরা সন্ত্রাস পালতো না, এরা এরা মুসলিমদের মৌলবাদী বানিয়েছে না, নিজের দেশে কিন্তু এরা গণতন্ত্র চায় না, মৌলবাদও প্রশ্রয় দেয় না, কোনোটাই দেয় না। কিন্তু তারা বাংলাদেশ, পাকিস্তান, ভারতে মৌলবাদীদের টাকা দেয়, পয়সা দেয়, জঙ্গি বানায়, মাদ্রাসা বানায়, মাদ্রাসা ইনভেস্ট করে। এটা আমার কথা না। আজ পর্যন্ত সৌদি আরব, কাতার, কুয়েত কোনোদিন আপনাকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছে? নিজের কোনো ইউনিভার্সিটি বানায় না, কি বানায়? মাদ্রাসা। মাদ্রাসা কেন তারা টাকা ইনভেস্ট করে? ওই যে সৌদি আরবের প্রিন্সের কথা মনে রেখেন, যে তারা তাদের মিত্র আমেরিকার কথায় সৌদি আরব, পাকিস্তান এবং আফগানিস্তানে প্রচুর মাদ্রাসা ইনভেস্ট করতো, শব্দটাই বলেছে ইনভেস্ট। অর্থাৎ আপনারা তো মাদ্রাসায় সোয়াবের জন্য চেল চালায় পোলাপান পাঠান, এমনকি বলৎকার হলেও মনে করেন যে চেল চালায় পোলারে যতই মৌলবীরা গুজ্জাদার উদ্ধা করে যা ইচ্ছা তাই করুক, কিন্তু আপনি চেল চালায় বেসতে চলে যাবেন এই আশায় তো মাদ্রাসায় পোলাপান পাঠান। কিন্তু সৌদি আরব মাদ্রাসাটাকে ইনভেস্ট করে কেন? রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ না, রাজনৈতিক কারণ সেখানে ইনভেস্ট করে। সে এটা বলেছে, এটা আমার কথা না, তাদের কথা, যে তারা প্রচুর ইনভেস্ট করেছে মাদ্রাসায়, পাকিস্তানের মাধ্যমে প্রশিক্ষণ দেয়, আফগানিস্তানে তারা এই যেরকম জেহাদি বানিয়েছে, বাংলাদেশেও কিন্তু তাই করতেছে। আপনারা কি মনে করেছেন শেখ হাসিনাকে, বারবার আমি বলেছি, শেখ হাসিনাকে কিন্তু যে উচ্ছেদ করাইছে, এটা কি মনে করেন একদিনের প্ল্যান? আপনাদের কি মনে হয় এটা একদিনের প্ল্যান? না, এটা তো দীর্ঘমেয়াদী প্ল্যান, এতদিনে বাস্তবায়ন করছে তাদের সুবিধা মতো সময়।